ভাইয়া কি করছেন? আমি আপনাকে কেন বিয়ে করব? ছেড়ে দিন আমায়। আমি কবুল বলবো না, বিয়ে করব না আমি। আপনার তো ইভা আপুর সাথে বিয়ে হবে। আপু সেজেছিল আপনার জন্য। আপনি এখানে কি করছেন? প্লিজ ছেড়ে দিন আমায়, আমি বাড়ি যাব। কম্পিত এক ষোড়শী কন্যার গলা নিজেকে ছাড়াতে ছটফট করছে সেই ষোড়শী কন্যা, তবুও ছাড়াতে পারছে না নিজেকে। মেয়েটার নরম হাত দুটো শক্ত করে চেয়ারের হাতলের সাথে এঁটে বেঁধে রাখা, পা দুটো একইভাবে চেয়ারের পায়ের সাথে শক্ত করে বাঁধা। ভয়ের তোপে বিন্দু বিন্দু ঘামে চিকচিক করছে মেয়েটার দুধে আলতা মুখশ্রী। নাকের ডগায় মৃদুমন্ত ঘাম জমেছে, লালচে বর্ণ ধারণ করেছে নাকের ডগার সাথে সাথে নেত্রপল্লব। ভয় বুকে দূর দূর মেয়েটার। এতক্ষণ ভয় লাগেনি, এখন সব রাজ্যের ভয় ঘিরে ধরেছে ছোট্ট হৃদয়ে। সামনের চেয়ারে সামনের দিকে ঝুঁকে বসে আছে 23 বছর বয়সী রুডভিক কাবির রৌদ্র, কাবির পরিবারের ছোট ছেলে। রকচটা স্বভাবের বেপরোয়া ছন্নছাড়া বদমেজাজি রুখো একটি ছেলে, যার কাছে কারোর পরোয়া নেই। সে এই মেয়েটার আর কি পরোয়া করবে? হাতে হুইস্কির বোতল ওর, পরপর অনেকগুলো বোতল খালি রয়েছে, পরপর অনেকগুলো বোতল খালি করেছে লাস্ট 2 ঘন্টা ধরে। মেয়েটার ভয়ের তো চিৎকারে বিরক্ত হয়ে নেশালো কণ্ঠে বজ্র ধমক দিল রৌদ্র, চুপ, একদম চুপ। আমার উপর উঁচু স্বর পছন্দ নয় আমার। চুপচাপ যা বলছি তাই করবি, তাহলেই ছেড়ে দেবো। এই সাদা ভাল্লুকটা তোকে যা বলতে বলছে তাই বল, ঝটপট বল ফার্স্ট। শেষের কথাটা কণ্ঠ চিপে দাঁত পিষে বলল। ভয়ে শুকলো ঢোক গিলল সামনের জুব্বা পরিহিত দাড়িওয়ালা মৌলবী লোকটা। চোখে মুখে তার বিভৎস আতঙ্ক, কপালে তারও ঘাম জমেছে, গলা শুকিয়ে আসছে এই ছেলের ক্ষুব্ধ ভাবমূর্তি দেখে। তিনি ঢোক গিলে কপালের ঘাম মুছলেন, মাথার টুপিটা খুলে পকেটে ঢোকালেন, কম্পিত হাতের কলমটা কাগজে বসিয়ে থেমে থেমে আবার বললেন গুটিয়ে যাওয়া মেয়েটার উদ্দেশ্যে, তো তোমার নামটা আরেকবার বলো মা। বানান করে বলবে কেমন? বানান ভুল করলে বিয়ে হবে না। মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠলো, এবার হাত পা ছোড়াছুড়ি করার চেষ্টা করে চেঁচিয়ে উঠলো, বলবো না, আমি কিছুতেই বলবো না, বিয়ে করবো না, ছেড়ে দিন আমায়, আমার ব্যথা লাগছে হাতে, ভাইয়া প্লিজ ছেড়ে দিন, বাড়ি যাবো আমি। আমার দাদুমণি। হাতের হুইস্কির বোতলটা নোংরা ধুলাবুলি জমা মেঝেতে ছুঁড়ে মারলো রৌদ্র। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়লো কাচের টুকরো। চমকে সিটিয়ে গেল মেয়েটা, শ্বাস আটকে নিয়ে চুপ হয়ে গেল ধপ করে। রৌদ্র হুঙ্কার চাইল, শাট আপ রাবিশ, যদি আর একবার এসব ফ্যাচ ফ্যাচ করিস না তাহলে মুখ ভেঙে দেবো তোর। তোকে তুলে এনেছি আমি, এত সহজে ছাড়ার জন্য নয়। আগে আমার কাজ হবে, তারপর ছাড়বো তোকে। তোকে ছাড়বো তবে কাবির পরিবারে নিয়ে গিয়ে। বউ হবি তুই কাবির পরিবার, রুডভিক কাবির রৌদ্রের বউ, বুঝলি? কাবির পরিবারের বেপরোয়া ছেলের বউ হবি তুই। তুই এই বেপরোয়া ছেলেকে নাকি কেউ বিয়ে করবে না বলেছে আমার বাপ, তাই তো ওই রাস্কেলটা ভেগেছে। বাস্টার্ড গার্ল, ওকে তো পরে দেখে নেবো, ছাড়বো না আমি ওকে, আর এখন তোকে ছাড়বো না। চুপচাপ বল, বল নাম কি তোর? মেয়েটা চুপসে গেছে, কান্না চেপে রাখতে না পেরে ফিকরে উঠলো ঠোঁট ভেঙে। মৌলবী লোকটা ফের ভয় ভয় নরম কণ্ঠে শুধালেন, বলো মা নামটা বলো, নয়তো তোমার সাথে সাথে এই ছেলেটা আমাকেও ছাড়বে না। ভয়ের তো মেয়েটা ঠোঁট উল্টে চলো চলো চোখে তাকায়। মৌলবী লোকটা চোখে অসহায়ত্ব, তাকে তুলে আনা হয়েছে এখানে, ভয় দেখিয়ে জোরপূর্বক এখানে বিয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। রৌদ্রের 2 বন্ধু রোহানা সৌভিক রৌদ্রের কথায় এনাকে এখানে তুলে এনেছে। মাগরিবের পর মসজিদ থেকে সবে বেরিয়েছিলেন তিনি, অমনি দুটোই পাজা খোলা করে এনাকে গাড়িতে উঠিয়ে নিয়ে এসেছে এখানে। প্রাণ ভয়ে ভীত হন তিনি। রৌদ্রের অবস্থা দেখে আরো বেশি কুকড়ে গেছেন। এসে থেকে মেয়েটাকে চেঁচিয়ে গলা ফাটাতে দেখছেন। হাত পা বাঁধা ছোট্ট মেয়েটাকে দেখে বয়স আন্দাজ করা যায়। ফুটফুটে সুন্দর চেহারার গঠন, যে গরণে আতঙ্ক স্পষ্ট। মায়া লাগে মৌলবী লোকটা, কিন্তু তার হাত বাঁধা উৎসব বাঁধনে কিচ্ছু করার নেই। রৌদ্রের ক্ষিপ্ত অবস্থা দেখে গলা শুকিয়ে আছে, নেশার ঘরে টলছে রৌদ্র, চোখ বিভৎস লাল ভেজা বোধ হয়, চোয়াল শক্ত মাত্রাতিরিক্ত, সামনে চেহারা আরো বেশি তামাটে হয়ে গেছে, ক্ষোভের দরুন ফুলে উঠেছে কপালের শিরা উপশিরা। পাশ থেকে আরো একটা হুইস্কির বোতল তুলে নিয়ে রৌদ্র চিপি করে চুমুক বসালো বোতলের মুখে। তপ্ত চোখ নিভে আছে, বহুত নেশা ধরেছে আজ। বিয়ে সেবি অ্যালকোহল পেটে পড়লে নেশা হওয়ারই কথা। বরবেশে রৌদ্রের শরীরে আজ তার বিয়ে ছিল। পরের চুমুকে ধকধকে অর্ধ বোতল খালি করলো সে। এক মুহূর্ত অপেক্ষাও হলো না, চেয়ারের হাতলে শক্ত বাড়ি মেরে ভাঙলো কাচের বোতলটা। ভয়ে আতঙ্কে চোখ মুখ খিচে চেঁচিয়ে উঠলো ষোড়শী কন্যা। এক টুকরো কাজ ছুটে গিয়ে গেড়ে বসলো কপালের পাশে নানফ্রুর উপর। নিমেষে ফিনকি দিয়ে রক্ত গলিয়ে বেরোলো। সূচক আর্তনাদে বাধা হাত পা খিচিয়ে কুকিয়ে উঠলো মেয়েটা। রৌদ্র ভ্রুক্ষেপ দেখালো না, তেড়ে গিয়ে ভাঙা কাচের বোতলটা চেপে ধরলো মৌলবী লোকটার গলার নিকট। অন্য হাতে ঘাড় চেপে ধরলো লোকটার। তরতর করে কেঁপে উঠলেন লোকটা, দাঁত খিচে হুঙ্কার ছাড়লো রৌদ্র, এই নাম বল, কি নাম তোর? যদি না বলিস তাহলে এই বুড়োটাকে মেরে দেবো আমি, আর তারপর তোকে। যদি কাজে না আসিস তাহলে রেখে কি করবো তোকে? আর এই উইটনেস, একে রেখে বা কি করবো? রোহান কিলমি। লোকটাকে ছুঁড়ে মারলো রৌদ্র, অতপর মাথা চেপে ধরলো নিজের। ভয়ে আতঙ্কে ছোট্ট মেয়েটা ডুকরে কেঁদে উঠলো ব্যথা নিয়ে। না, কিচ্ছু করবেন না ওনার, আমি নাম বলছি, যা বলবেন তাই করছি। তবুও ছেড়ে দিন, ফিচেল হাসলো রৌদ্র। মৌলবী লোকটাকে সৌভিক তুলে বসালো। বড় বড় শ্বাস ফেললেন লোকটা। মেয়েটা থামলো, কেঁপে কেঁপে বলল, এরপরে আমাকে ছেড়ে দেবেন তো? বাড়ি যাবো আমি, রৌদ্রের শরীর দুলে উঠে দেবো। আশ্বাস পেয়ে মেয়েটা মিনমিনে গলায় নাম উচ্চারণ করে, আমার নাম মেঘা, পুরো নাম বল। ইভারা তাসনিম মেঘা। মৌলবী কম্পিত হতে কাঁপতে কাঁপতে কাগজে বিবাহপত্র লিখলেন। রৌদ্র ঘাড় ডলছে বারবার, চোখ নিভে আসছে, তবে তালগোল পাকিয়ে যাচ্ছে নেশার প্রভাব বিস্তার হতে। রোহান একবার আর চোখে তাকালো সৌভিকের দিকে। রৌদ্র আজ পুরো অ্যালকোহল খেয়েছে, ওরা বারণ করতেও সাহস পায়নি, কারণ আজ এখানে
এখানে যা হচ্ছে সবটার পেছনে ওরাই দায়ী। ওদের দেওয়া তাড়নার জন্য রৌদ্রের বেপরোয়াপনা বেড়েছে আজ। এই পুচকে মেয়েটাকে তুলে এনে বিয়ের জন্য ফোর্স করছে রুডভিক কাবির রৌদ্র। সবটাই সৌভিক আর রোহানের দেওয়া উটকো রিওয়ারের ফলে সব পরিস্থিতি বিগড়ে গেছে। আর সামলানো সম্ভব নয়, রৌদ্রকে থামানো সম্ভব নয়। এই মুহূর্তে থামানো গেলে এই অবধি জল করাতো না। ভ্রু নাচালো সৌভিক। নেশার টাল সামলাতে না পেরে পেছনের দিকে পিছিয়ে ধপ করে মেঝেতে পড়ে গেল রৌদ্র। অমনি ধপ করে উঠে ছুটে গেল দুই বন্ধু। রোহান বিচলিত হয়ে বলল, রুডি ব্রো, আর ইউ ওকে? রৌদ্র ঝটকা মেরে দূরে সরল রোহানকে। ডোন্ট টাচ মি, দূরে সর। ওই সাদা বেয়ারটাকে ফার্স্ট হাত চালাতে বল। সময় নেই আমার হাতে। মৌলভী কেঁপে কেঁপে দ্রুত হাত চালালেন। মেঘা কাঁপছে তিরতির করে। কপালের কাছটায় চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। রক্ত গড়িয়ে পড়ছে চোখের কার্নিশ পেয়ে। চোখে ঝাপসা দেখছে মেয়েটা। রৌদ্রকে এই মুহূর্তে খ্যাপাটে কোনো পাগলের থেকে কম কিছু লাগছে না। মেঘা কোথায় ওকে ভালো ভেবে ভাব জমাতে গেল, আর এই উগ্র লোকটা এখানে তুলে আনলো ওকে। ঠোঁট কামড়ে ফিকরে ফিকরে উঠছে মেঘা। হাত বাঁধা কচলাচ্ছে। মৌলভী লোকটা একটু থেমে বললেন, কাবির নামায় দেনমোহর উল্লেখ করতে হয়। কত উল্লেখ করবো বাবা? রৌদ্র বোঝালো না নেশার ঘরে। অস্পষ্টে বলল, দেনমোহরকে এটা স্ত্রীর সম্মানসূচক অধিকার। বিয়েতে দেনমোহর দিতে হয়। কত দিতে হয়? সামর্থ্য অনুযায়ী দিতে হয়। মদ গোলার টাকা পায় না আর আমার আবার সামর্থ্য। বলেই শেরওয়ানির পকেটে হাত ঢোকালো। পকেট ফাঁকা, কিছুই নেই ওর কাছে। দুলতে দুলতে মাথা ঝাঁকাই রৌদ্র। সামনে পকেটের পাশে একটা ফ্লাওয়ার পিন লাগানো স্বর্ণের। তা ছেলেদের স্বর্ণ পড়তে নেই। রৌদ্রের মা এটা শেরওয়ানিতে লাগিয়ে দিয়েছেন, তাই রৌদ্র হ্যাচকাটানে সেটা খুললো। বাড়িয়ে দিয়ে বলে, এটা দিয়ে দিন। শেষমেশ দুজনের সাক্ষ্য নিয়ে কাগজে কলমে কাবির নামায় বিয়ের স্বাক্ষরিত হলো। দুটো সাইন করা হওয়ার পর মৌলভী লোকটা প্রাণ ভয় পালালেন সবটা শেষ করে। রৌদ্র ইশারা করতেই মেঘার হাতের বাঁধন খুলে দিল সৌভিক। অমনি প্রাণ ফিরে পেল মেঘা। উঠে দাঁড়ালো। রৌদ্রকে নিচের দিকে টলতে টলতে এগোতে দিকে কয়েক কদম পেছালো মেয়েটা। ছাড়া পেয়েছে এবার। কয়েক ধাপ পিছিয়ে পথ ফাঁকা হয়ে পেয়ে দ্রুত পিছু ফিরে ছুটতে উদ্যত হলো ষোড়শী কন্যা। অমনি হ্যাচকা টান পড়লো মাথায় লম্বা হাঁটু সমান বিনুনিটায়। থমকে গেল ছটফটে উদ্যত পা যুগল। ব্যথায় কুকড়ে উঠলো মেঘা। রৌদ্র বিনুনিটা হাতে পেঁচিয়ে ঝটকা মেরে মেঘার ছোট্ট দেহটাকে টান মেরে এনে ফেললো নিজের বুকের উপর। ছোট্ট ষোড়শী কন্যার চুলের মুঠি শক্ত করে চেপে ধরলো। চোখ মুখ খিচে হাত ছুঁড়ে কুকিয়ে উঠলো মেঘা। রৌদ্র নিভু চোখে মেয়েটার ব্যথাতুর মুখপানে তাকিয়ে দাঁত কেড়মিড়িয়ে বলে হিসিয়ে, কোথায় পালাচ্ছিস স্টুপিড গার্ল? ভাইয়া ছেড়ে দিন প্লিজ, লাগছে আমার। আপনি বলেছিলেন আপনি আমাকে বাড়িতে যেতে দেবেন। দেবো তো, তবে সেটা কাবির ম্যানশনে। এখন আমার সাথে যাবি তুই, আমার সাথে চল। আমার বাড়িতে আমাকে বাঁধার জন্য বউ প্রয়োজন। হয়েছিস তুই আমার বউ। এই তো তুই আমাকে বিয়ে করলি, এবার চল আমার বাপকে গিয়ে তোর সাথে পরিচয় করিয়ে দিই। দেখাই তার রেকলেস ছেলেকে কেউ একজন বিয়ে করেছে। একটা ভেঙেছে তো কি হয়েছে, আর একটা তো জুটেছে। তুই জুটেছিস, নিজে এসেছিস আমার কাছে, আর ছাড়ছি না তোকে। লেটস গো ওয়াইফি। চুলের মুঠি ছেড়ে হাত ধরে টানতে গেলে ঝাড়া মেরে রৌদ্রের হাত ছাড়ালো মেঘা। সর্বশক্তি দিয়ে গলা ছিঁড়ে চিৎকার করলো এক পর্যায়ে, ইউ বিস্ট, যাবো না আমি আপনার সাথে। আপনি খুব খারাপ, আমি বাড়ি যাবো। আমার দাদুমণি অসুস্থ, চিন্তা করবে আমার জন্য। যেতে দিন আমায়। রৌদ্র তেতে ওঠে, ঘাড় ডলে আবারও। ঘাড় ঝুঁকিয়ে এবার চেপে ধরে মেয়েটার নরম চোয়াল। রিজেকশন আমাকে, আই হেট রিজেকশন। চোয়াল ছাড়াতেই মেঘা কিরমিরিয়ে উঠে ক্ষোভের বসে। এতক্ষণে তৈরি করে জমানো ভয় এক ঝটকার উপরে ফেলে, খিচে ফেলে চোখ মুখ। ঝপসা চোখে জ্বলন্ত আগুনের ঝিরিক বয়ে যায়। রৌদ্রের লম্বাটে চেহারার তুলনায় ওর ছোট্ট চেহারাখানা নগণ্য। মেঘা শূন্য মস্তিষ্কে দুহাতে শেরওয়ানির কলার টেনে ধরল রৌদ্রের। বৃদ্ধা আঙ্গুলে ভর করে শরীর উঁচিয়ে আকস্মিক দাঁত চেপে ধরল রৌদ্রের গলার নিকট। দাঁত বসিয়ে সর্বশক্তি নিয়োগ হলো সেখানটায়। নেশায় টাল রৌদ্র চোখ খিঁচিল। কপালের শিরা উপশিরা ফুলে উঠল দপ করে। রোহান আর সৌভিক ছুটে আসতে গেলে হাত উঁচিয়ে বাধা দিল রৌদ্র। নিজেই কিরমিরিয়ে ঝটকা মেরে ছিটকে ফেললো মেয়েটাকে। দুকদম পেঁচাতেই সৌভিক সামনে নিল মেঘাকে। রৌদ্র গলায় হাত বসায়। চিনচিন করে ওঠে গণ্ডদেশ। তরতর করে ক্ষুব্ধতা বাড়ি রৌদ্রে। তেরে গিয়ে কিছু না ভেবেই সজোরে একটা থাপ্পড় বসায় মেঘার গালে। মাথা চড়কে ওঠে মেঘার। চক্কর দিয়ে ওঠে আশপাশ। থাপ্পড়ের টাল সামলে ওঠার আগেই ওর গলা চিপে ধরলো রৌদ্র। খড়খড়ে শক্ত হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরলো চিকন মেয়েলির গ্রীবা। দাঁত খিচুনি দিয়ে উঠলো, স্পর্ধা দেখাস মামাই? এইটুকু একটা মেয়ে আমাকে আঘাত করিস? মুহূর্তেই শ্বাস রোধ হয়ে আসলো মেঘার। রৌদ্রকে রোধের চেষ্টা করে বিফল হলো। চোখ উল্টে আসলো মুখশ্রী বিবর্ণ হয়ে। ফর্সা ধবধবে চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। এইবার বাড়াবাড়ির মাত্রা বেড়েছে। সৌভিক আর রোহান থামালো রৌদ্রকে। টেনে টুনে ওকে দূরে সরালো মেঘার থেকে। সব রাগ ক্ষুব্ধতা এই মেয়েটার উপর নিংড়ে ঝাড়ছে রৌদ্র। মেঘা কাঁপছে। ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো ওর। হিসিয়ে উঠলো রৌদ্র। আবার তেড়ে আসতে চাইলো। ওকে ধরে বেঁধে আটকালো সৌভিক। আরে ভাই, পাগল হয়ে গেছিস তুই? অনেক হয়েছে। এই মেয়েটার উপর উঠে পড়ে লেগেছিস কেন তুই? অন্যের ঘরের মেয়ে চিনিস না, জানিস না? ফোর্স করে যা করেছিস এনাফ হয়েছে। রাগের মাথায় ভুলভাল কিছু করতে যাস না। এক্ষুনি যদি কিছু হয়েছে তোর। মেঘার শরীর অবশ হয়ে আসে। থাপ্পড়ের পর 5 আঙ্গুলের স্পষ্ট দাগ পড়েছে ফর্সা গালে। উন্মুক্ত গলায় কালচে আঙ্গুলের ছাপ। উল্টানো চোখ জোড়া স্বাভাবিক হওয়ার আগেই ধীরে ধীরে নিভে আসে ওর। রুদ্ধশ্বাস জোরালো হয়ে আসে। বুকে আটকায় নিঃশ্বাস। সৌভিক ওকে ধরে রাখার মাঝেই টলে পড়লো মেয়েটা।
5 আঙ্গুলের স্পষ্ট দাগ পড়েছে ফর্সা গালে, উন্মুক্ত গলায় কালচে আঙ্গুলের ছাপ, উল্টানো চোখ জোড়া স্বাভাবিক হওয়ার আগেই ধীরে ধীরে নিভে আসে ও রুদ্ধশ্বাস জোরালো হয়ে আসে। বুকে আটকায় নিঃশ্বাস। সৌভিক ওকে ধরে রাখার মাঝে টলে পড়লো মেয়েটা, লুটিয়ে পড়লো সৌভিকের হাত ছাড়িয়ে। লুটিয়ে পড়ে সম্পূর্ণ জ্ঞান খোয়ানোর আগে বিড়বিড় করলো, ভাইয়া রাত 10টা, বিলাসবহুল কাবির ম্যানশন, পুরো বাড়ি নানান ফেরি লাইটের আলোয় ঝকঝক করছিল সন্ধ্যা পর্যন্ত। বউ বরণ ছিল যে আজ, এখন দপ করে নিভে গেছে সব আলো, অন্ধকার নেমে এসেছে অফ হোয়াইট রঙের দেওয়ালগুলোতে। বাড়ির ভেতরটা গুমোটো, স্তব্ধতার রেশ পুরো বাড়িতে। ড্রয়িং রুমে চুপচাপ বসে আছেন বাড়ির সকলে। তোফায়েল, কাবির, তৌসিফ, কাবির, দুই ভাই পাশাপাশি মুখ ভার করে বসে, মুখ বিভৎস নিরেট উভয়ের। ক্ষুব্ধতায় স্পষ্ট তোফায়েল কাবিরের চেহারায়, মাথায় আগুন চলছে এখনো। রুবিনা কাবির জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন স্বামীর পেছনে, মুখ খোলার মতো ক্ষীণ সাহসটুকুও কোলাচ্ছে না ভদ্র মহিলার। তোফায়েল কাবির বরাবর গম্ভীর, তপ্ত মেজাজি, রাগের না তেমন, তবে রেগে গেলে সহজে দমেন না। সিঁড়ির নিচে বড় একটা লাগেজ। রুবিনা কাবির সেটার দিকে এক পলক তাকালেন, দৃষ্টি ফিরিয়ে সাহস জুগিয়ে নিভু স্বরে মুখ খুললেন ধৈর্য হারিয়ে। শুনুন না, দেখুন, একটু মাথা ঠান্ডা করুন, এভাবে রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। শান্ত হন আগে, ছেলেটার খোঁজ নিন একটু। রাগের মাথায় ও নিজেও বেরিয়ে গেছে। যদি ভুলভাল কিছু, চুপ করো, কচি খোকা নয় তোমার ছেলে। ভুলভাল করার মতো কি করবে? পেট পুরে নেশা করা ছাড়া। আর তুমি শান্ত হতে বলছো আমায়? শান্ত হব আর কত? অনেক হয়েছে, অনেক সহ্য করেছি বেপরোয়া ছেলের বেপরোয়াপনা। আমাদের স্টেটাস, আমার মানসম্মান সব খোয়া গেছে তোমার ওই ছেলের জন্য। যেটুকু বাকি ছিল আজ সেটুকুও জলে ভাসিয়ে দিয়েছে ওই ছেলে। বাড়িতে তো আরো 2টো ছেলে আছে, তারা তো ওর বড়, তারা তো অমন হয়নি। ও কেন বিপদে পা বাড়ালো? আজ সবকিছু লিমিট ক্রস করে গেছে, আজ আর ছাড় পাবে না ও। দুই ভাইয়ের মধ্যে তোফায়েল কবির ছোট, বড় ভাই তৌসিফ কাবির, তিনি ছোট ভাইয়ের তুলনায় যথেষ্ট ঠান্ডা। তোফায়েল কাবির রকচটা একটু। তৌসিফ কাবির ভাইয়ের রাগ বুঝে ঠান্ডা স্বরে বলল, হয়েছে, এবার একটু শান্ত হ। রৌদ্র কেমন একটা, সেটা কারোর অজানা নয়। আর আজ যা হয়েছে তাতে রৌদ্রের এমনটা করা আমাদের কাছে অস্বাভাবিক হলে ওর কাছে অস্বাভাবিক নয়। বিয়ে বাড়িতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এতে ইভার কাণ্ড যথেষ্ট দায়ী। ও না পালালে এর কিছুই হতো না। বিয়ের সিদ্ধান্তটা তো আগে থেকে নেওয়া হয়েছিল, ইভার মতামত নেওয়া হয়েছিল, ওকে তো জোর করা হয়নি বিয়েতে। তাহলে এমন উপস্থিত সময়ে বিয়ে ছেড়ে কাউকে না জানিয়ে পালিয়ে যাওয়ার মানে কি? শুরুতেই বাদ সাধলে এমন কিছুই হতো না। এখন হতো না বলছো ভাইজান? তখন শুরুতেই বাদ সাধলে আরো বেশি অঘটন ঘটিয়ে বসতো ওই ছেলে। না জানি তখন কি করতো। বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কার জন্য? ওর জন্যই তো। নিজেই তো পাগল হয়ে গেছিল ইভাকে বিয়ে করতে। ভাইয়ের ক্ষুব্ধ মুখশ্রী থেকে চোখ সরিয়ে রুবিনা কাবিরের দিকে তাকালেন তৌসিফ কাবির। শান্ত স্বরে প্রশ্ন করলেন, আদ্র কোথায়? ঘরে, ওকে ডাকো, রৌদ্রের একটা খোঁজ নিতে বলো এখন। তার কথার মাঝে সদর দরজার দিকে আগমন ঘটলো এবারই ছোট ছেলে রুডভিক কাবির। রৌদ্রের নেশাগ্রস্ত অবস্থায় এলোমেলো পায়ে টলতে টলতে ভেতরে ঢুকলো সে, সাথে সৌভিক আর রোহান। সৌভিকের কোলে জ্ঞানহীন একখানা রমণী। ড্রয়িং রুমের সবাই চকিতে তাকালো দরজার দিকে। রৌদ্র ভেতরে পা রেখেই চেঁচিয়ে ডাকলো নেশার টালে, তোফায়েল কাবির কোথায় আপনি? দেখেছেন এসেছি আমি, এসেছে আপনার বেপরোয়া ছেলে, দেখেছেন সে একা আসেনি, বউ নিয়ে এসেছে। রবিনা কাবির ছেলে টালমাটাল অবস্থা দেখে ছুটে গেল। রৌদ্র, বাবা এসেছিস তুই? একই অবস্থা করেছিস নিজের? ও মম, আমার এই অবস্থা আজ প্রথম দেখছো নাকি? ডাকো তোমার স্বামীকে, তিনি দেখুক এসে। আমি বিয়ে করেছি, বউ এনেছি, আমাকে রেখে কেউ বিয়ে করবে না? এই দেখো, এই মেয়েটা বিয়ে করেছে আমায়। কোথায় তোমার স্বামী? বলতে বলতে তোফায়েল কাবিরের দিকে চোখ ফেললো রৌদ্র। হাসলো, মাকে ছাড়িয়ে দুই কদম এগিয়ে বলে, এই দেখুন মিস্টার তোফায়েল কাবির, আপনার বৌমা এসেছে, এবারই ছোট বউ এসেছে, ওয়েলকাম করুন ওকে। এবার সবাই তাকালো সৌভিকের কোলে নেতিয়ে পড়া মেয়েটার দিকে। অমনি বৃহৎ হয়ে হাসলো সবার চাহনি। উঠে দাঁড়ালেন দুই ভাই। তরতরে মেজাজে আরো বেশি বিগড়ে গেল তোফায়েল কাবিরের। উচ্চস্বরে ধমকে উঠলেন তিনি, অসভ্য ছেলে, মদ খেয়ে মাতলামো করছো বাপের সামনে? কে এই মেয়েটা? কাকে তুলে এনেছো তুমি? ও অন্য কোনো মেয়ে নয়, ও আমার বউ, তুলে আনিনি, বিয়ে করে এনেছি ওকে। বাজ পড়লো কাবির পরিবারের বেপরোয়া ছেলের কথায়। বাড়ির অন্য দুই ছেলে আদ্র আর শুভ্র নিচে নামলো সিঁড়ি বেয়ে। চমকে সৌভিকের কোলের মেয়েটার দিকে তাকালো সকলে। দাঁত খিঁচুনি দিলেন তোফায়েল কাবির, হাত মুঠো করে রাগ সংবরণ করলেন। তৌসিফ কাবির বললেন খানিক রাগ প্রকাশ করে, রৌদ্র এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? নেশার ঘরে ভুলভাল বকছো? কে এই মেয়েটা? ভুলভাল বকছি না বাবাই, নেশার ঘরে নেই আমি, নেশা হয় না আমার, আমি বিয়ে করেছি আমার বউ। মুখ খিচে তেড়ে গেলেন তোফায়েল কাবির। এই ছেলে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ বারংবার। কোথা থেকে কোন মেয়েকে এই অবস্থায় নিয়ে এসেছো কে জানে? স্বামীকে তেড়ে আসতে দেখে ছেলের সামনে ছেলেকে আড়াল করে ঢাল হয়ে দাঁড়ালেন রুবিনা কাবির। কি করছেনটা কি? শান্ত হন আগে, শুনুন ওর কথা। সরে দাঁড়াও মম। কি করবেন উনি? আমার মারবেন? মেরেছেন তো, সবার সামনে থাপ্পড় মেরেছেন আমায়। রুডভিক কাবির রৌদ্রের গায়ে হাত তুলেছেন উনি। আর কি বাকি আছে ওনার? চুপ বেয়াদব ছেলে। রুবিনা, তোমার ছেলেকে আমার ধৈর্যের পরীক্ষা নিতে বারণ করো। ওর নেশা ছোটাবো আমি। বলতে বলো কে এই মেয়েটা? কার মেয়েকে অবস্থায় তুলে এনেছো? রৌদ্র কেবলই গা দুলিয়ে হাসলো। আদ্র ঠোঁট ভিজিয়ে এগিয়ে যায়, ভাইকে টেনে ধরে নিচের দিকে। রৌদ্র আর আদ্র দুই ভাই যমজ। আদ্র পুরো নাম আদ্রিয়ান কাবির আদ্র, 23 সেকেন্ডের বড় ওরা একজন আরেকজনের থেকে। এক মায়ের গর্ভে একই সাথে জন্মালে দুই ভাই সম্পূর্ণ ভিন্ন।
একে অপরের বিপরীত। আদ্র যথেষ্ট শান্ত স্বভাবের আর রৌদ্র অশান্ত নির্ভীক। চেহারাতে বিন্দুমাত্র সাদৃশ্য ওদের। আদ্র রৌদ্রকে টেনে বললে, রুটি সিরিয়াস মোমেন্টে হেয়ালি করবি না একদম। আচ্ছা ঘটিয়েছিস তাতে আপু এমনিতেই রেগে আছে, আর রাগাস না আপুকে, প্লিজ বি সিরিয়াস। কে ওর এই অবস্থা কেন? ওকে মেরেছিস, টুপিটা এক থাপ্পড়ে জ্ঞান হারিয়েছে। এই নাকি রুডভিক কাবি রৌদ্রের বউ? হা আদ্র, তোমার ভাইকে দূরে সরো আমার চোখের সামনে থেকে। আমি কিন্তু আবার ওর গায়ে হাত তুলে বসবো। কন্ট্রোললেস হতে বাধ্য করো না আমায়। ওকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো আমার চোখের সামনে থেকে। এ বাড়িতে ওর আর কোনো জায়গা নেই। এমন উশৃঙ্খল ছেলের কোনো জায়গা নেই আমার বাড়িতে। বাপের কথায় গলা চিপে ধরলো রৌদ্র। উশৃঙ্খল? আমি উশৃঙ্খল? এই উশৃঙ্খল ছেলেকেই তো শৃঙ্খলে আনতে চেয়েছিলেন, বিয়ে দিতে চেয়েছিলেন, বউ এনে আমাকে ঘরে বাঁধতে চেয়েছিলেন। এই নিন বউ, আপনার উশৃঙ্খল ছেলের বউ। বিয়ে করেছি আমি ওকে, জোর করে বিয়ে করেছি। শুনে রাখুন, ওকে বিয়ে করেছি আমি। তোফায়েল কাবিরের সংযত হওয়ার শক্তি কমে আসে। সৌভিকের দিকে ডগডগে দৃষ্টিতে পাত করেন তিনি। এরাই তো এই রুখো ছেলের সঙ্গে সাথী। তোফায়েল কাবিরের অমন দৃষ্টিতে ঝট করে চোখ নামায় সৌভিক। গলা ভিজিয়ে মিনমিন করে বলে প্রশ্ন করার আগে, রৌদ্র যা বলেছে একদম ঠিক বলছে আঙ্কেল, ওই মেয়েটাকে বিয়ে করেছে। ফোঁস করে উঠলেন তোফায়েল কাবির। মুহূর্তে বিলম্ব না করে আর সিঁড়ির নিচ থেকে লাগেজটা নিয়ে আসলেন গটগট পায়ে। প্রথমত সেটা ছুঁড়ে মারলেন সদর দরজার বাইরে, অতঃপর নেশাখোর ছেলের দিকে এগিয়ে আসলেন। রুবিনা কাবির আর আদ্রকে উপেক্ষা করে কলার ধরে হিড়হিড়িয়ে টেনে নিয়ে যেতে লাগলো রৌদ্রকে। নেশার ভারে রৌদ্রের শক্তি দুর্বল হয়ে এসেছে, শরীরে সার নেই বিন্দু মাত্র। কেউ বাধা প্রয়োগের আগেই ছেলেকে বাড়ির বাইরে ছুঁড়ে মারলেন তিনি। গজগজিয়ে উঠল রৌদ্র। আব্বুর উপর উদ্ধত্ত হওয়ার ক্ষমতা থাকলেও সেই মানসিকতা নেই ওর, পারল না উদ্ধত্ত হতে। পিছিয়ে গেল হাত মুঠো করে। হুঙ্কার চাইলেন তোফায়েল কাবির, আজ থেকে এ বাড়ির দরজা পুরোপুরি বন্ধ তোমার জন্য, বেরিয়ে যাও। এমন ছেলের কোনো প্রয়োজন নেই আমার। আজ থেকে আমার একটা ছেলে আর একটা মেয়ে, দুটো সন্তানের বাবা আমি। আমার আর কোনো সন্তান নেই, আর কোনো সন্তান ছিল এটা ভুলে যাবো আমি। আমার কাছ থেকে আজ তুমি মৃত। তুমি ক্ষোভের বশবর্তী হয়ে মুখে যা আসলো তাই বলে ফেললেন তিনি। রৌদ্র নির্বিকার। রুবিনা কাবির মুখে হাত রেখে চেঁচিয়ে উঠলেন, কি সব বলছেন আপনি? চুপ করো তুমি। আমাকে রুখতে আসবে না আজকেও। যদি আসো তাহলে আরো কঠিন ডিসিশন নিতে বাধ্য হব আমি। হয় আজ এই বদমাইশ ছেলে এই বাড়ি থেকে বেরোবে, নয়তো আমি। বলেই গজগজ করে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন তিনি। আর কাউকে কিছু বলার সুযোগ দিলেন না। উনি রেগে আছেন, রাগ কমলে সবটা ভুলে যাবেন। তৌসিফ কাবির শান্ত মস্তিষ্কে ধীর শ্বাস ফেলেন, বললেন, রৌদ্র ভেতরে আসে। রৌদ্র শুনল না। যারা কণ্ঠে বলে, সৌভিক এই ডাস্টবিনটাকে ছুঁড়ে মার ওদের মুখে। ওরা থাকুক ওদের ছেলে বউকে নিয়ে। ছেলে নয় আর থাকবে, ছেলে নেই আর থাকবেও না। চলে আয়, আজ থেকে আমি মৃত সবার কাছে। এই বাড়ির ছোট ছেলে মৃত, এই বাড়িতে আর ফিরবো না আমি। সৌভিক মেঘাকে সোফায় শোয়ালো। রৌদ্রকে কেউ থামালো না। আর শুভ্র থামাতে গেলে বারণ করলে তৌসিফ কাবির। এই মুহূর্তে বাপ ছেলে দুজনেই চটে আছে। রৌদ্র আপাতত বাড়ির বাইরে থাকুক, দুদিন মাথা ঠান্ডা হলে আবার ফিরে আসবে আপনা আপনি। এমনিতেও মাঝে মাঝে বেশি বাড়াবাড়ি করলে নিজে থেকেই বাড়িতে ফেরে না রৌদ্র। সৌভিকের অ্যাপার্টমেন্টে থাকে দিনের পর দিন। ছেলে যাওয়া মাত্রই রুবিনা কাবির মুখ চেপে কেঁদে উঠলেন। এই ছেলেটার কপালে কি আছে কেন বুঝতে চায় না ও। এখন না জেনে নতুন কোন বিপত্তি বাঁধালো। চেনা নেই জানা নেই এই মেয়েটাকে বিয়ের নামে কোন মোড়ে এনে দাঁড় করালো এই ছেলে। সোফার উপর মেঘার নিস্পন্দ দেহখানা পড়ে আছে। কপালের পাশে রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে ইতিমধ্যে। আদ্র আর শুভ্র একে অপরের দিকে চাওয়াচাই করলো মলিন মুখে। শাহিনা কাবির চুপ ছিলেন এতক্ষণ। এসব দেখে অভ্যস্ত এবারের সবাই। তবে আজ ঝামেলা বেড়েছে। তবে বিচলিত হয়ে ছুটে গেলেন মেঘার দিকে। মেয়েটার উপর কেউই ধ্যান দিচ্ছে না। মেয়েটার মুখশ্রী দিকে ভরকান শাহিনা কাবির। গালে স্পষ্ট 5 আঙ্গুলের দাগ, কপাল কেটে রক্ত জমে বেঁধেছে। কে এই মেয়ে? কে তার পরিচয়?